ব্রেন বুস্টার চ্যানেলে সকল শিক্ষার্থীকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের যে পর্ব। আমরা যেখানে ধারাবাহিকভাবে আলোচনা করে চলেছি সেই অচেনা আমার চোখে রবীন্দ্রনাথ। আজকের আমরা বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু অজানা জীবন কাহিনীর মধ্যে তার জীবনে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যে ঘটনাটা আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু এত গুরুত্ব সহকারে হয়তো ভাবিনি, বা এত গুরুত্ব সহকারে তার তথ্যগুলো আমাদের কাছে উদ্ঘাটিত হয়নি। তার আজকের একটা ছোট্ট প্রচেষ্টা আমি সমস্ত পাঠক সমাজের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। চেনা রবীন্দ্রনাথ বলতে গিয়ে আমরা বেশ কিছু তথ্যের সঙ্গে সঙ্গে আজকের যে প্রসঙ্গটি তুলে ধরতে চেষ্টা করছি, এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে একটি সময় ছিল ছোটবেলা থেকে তার একাধিক মৃত্যু শোক তাকে কিন্তু একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনী পড়েছি, যে লেখনীর মধ্য দিয়ে তিনি বারে বারে চেষ্টা করেছেন শোক ভোলার জন্য, স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য বার্তা দিয়েছে। কিন্তু মানুষ হিসাবে রবীন্দ্রনাথ কতটা পরিজন, আত্মীয়, নিজের কাছের আপনজনকে হারিয়ে তিনিও কতটা শোকবিহুল হয়ে পড়তে, সেটা আমাদের কাছে খানিকটা অচেনা। আমরা অচেনা রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে সেই মনের অন্দরমহলে তার যে কী ঝড় বয়ে যেত, সেটা আমরা তুলে ধরার পাঠক সমাজের কাছে আর এক ক্ষুদ্র প্রচেষ্টা রাখলাম। ঠাকুরবাড়িতে বহু বছর আগে থেকেই একটা প্রেত চর্চার, আমরা যাকে ইংরেজিতে প্ল্যানচেট বলে থাকি, সেই কিন্তু প্রচেষ্টা অনেক আগে থেকেই তাদের শুরু হয়েছিল। এটা আমরা জীবন স্মৃতি গ্রন্থ থেকে আমরা পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এছাড়া জোড়াসাঁকো যে লেখা, সেখানেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে প্রেত চর্চা পরিবারে যে ছিল, সেটা আমরা কিন্তু জানতে পেরেছি। ঠাকুরবাড়িতে খাজানজিবাবু একজন ছিলেন, অর্থাৎ জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির কথা বলছি। এই খাজানজিবাবুর কাজই ছিল মানুষকে হাসানো। তিনি কিন্তু হাসিতে মুখরিত করে রাখত ঠাকুরবাড়িকে। তার মৃত্যুর পরে এই ঠাকুরবাড়ির লোকেরা একটা প্ল্যানচেট করেছিল। ঠাকুরবাড়িতে এই প্ল্যানচেটে রবীন্দ্রনাথ তার ছোটোবেলার কাহিনী উল্লেখ করতে গিয়ে লিখেছে যে কৈলাসনাথ যে এনার খাজানজিবাবু ছিল, তিনি কিন্তু তার মৃত্যুর পরে প্ল্যানচেটে ধরা দেন এবং সেখানে বাড়ির লোকেরা তাকে জানতে চান যে এখন ওখানে তুমি কেমন আছো, এই পৃথিবী আর ওটার মধ্যে তফাৎ কী। তখন কিন্তু তিনি উত্তরে জানান খাজানজিবাবু যে আমি অনেক কষ্ট করে মরে এখানে এসেছি, তোমরা জীবিত আছো, তোমাদের সব উত্তর তো আমি দেব না, আমার মতো কষ্ট করে মরে এলেই তবে তোমরা জানতে পারবে। অর্থাৎ তার রসিকতা সেদিনও শেষ হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের বারে বারে মৃত্যু তাকে যে বিহ্বল করে তুলেছিল, তাই আমরা দেখতে পাবো 1929 সাল নাগাদ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্ল্যানচেটের প্রতি একটা আগ্রহ বাড়ে। এই আগ্রহটা যিনি বাড়িয়েছিলেন তিনি হলেন মহিতলাল এর মেয়ে, মহিতলাল প্রিয় বন্ধু বলতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুরের। মহিতলালের মেয়ে উমা দেবী ওরফে বুলা। 1929 থেকে 1931 সাল পর্যন্ত এই শান্তিনিকেতনে বুলার কিন্তু যাতায়াত বা আনাগোনাটা বেড়ে গিয়েছিল। তার মূল কারণটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু ওর কাছ থেকে প্ল্যানচেটের প্রতি আগ্রহ বৃদ্ধি হওয়া। বুলা কিন্তু প্ল্যানচেট সম্পর্কে আগে থেকেই ওয়াকিবহল বা ভালো জানতো। বুলা একদিন রবীন্দ্রনাথ ঠাকুরকে শান্তিনিকেতনে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তিনি কিন্তু বলতে থাকেন যে এইরকম করে আমার কাছে অজানা অচেনা যে সমস্ত লোকগুলো পরিবারে অনেক দিন আগে হারিয়ে গেছে, আমি কিন্তু একটা পেন্সিল নিয়ে হাতে করে এঁকে এঁকে তাদের কিন্তু সঙ্গে কথা বলতে পারি। রবীন্দ্রনাথ অবাক হয়ে যান, কী বলিস এটা কী করে সম্ভব হয়? তখন রবীন্দ্রনাথের মনে পড়ে যে আমাদের পরিবারে এরকম একটা প্ল্যানচেটের চর্চা ছিল। তাই সে কৌতূহলের সঙ্গে বিষয়টা দেখতে থাকেন এবং হুবহু এমন কিছু জিনিস তার চোখে পড়ে যেটা এই বুলা দেবীর পক্ষে কখনো বলা সম্ভব নয়। এত উন্নত মস্তিষ্ক সম্পন্ন মানুষ না হলে যে কথাগুলো বলতে পারে না, সে কিন্তু যখন প্রেত চর্চা করেন তখন কিন্তু তার মুখ থেকে এই কথাগুলো বা আচরণভঙ্গিটা এতটাই পরিবর্তন হয়ে যায় যেটা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভীষণভাবে ভাবায়। রবীন্দ্রনাথ সেখান থেকে আগ্রহী হয়ে প্রেত চর্চার প্রতি আগ্রহ হয় এবং তিনি চেষ্টা করেন যে তার হারিয়ে যাওয়া যে সমস্ত প্রিয়জন মানুষগুলো
শোকে প্রায় পাথর হচ্ছেন ভিতরটা, তখন তার ইচ্ছা জাগে যে তাদের সঙ্গে কথা বলা, তারা কেমন আছে, তাদের জানার প্রতি আগ্রহ তার তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। তিনি যতবারই এই 2 বছরের মধ্যে প্ল্যান চেট করেছেন, বহুবার তিনি এর মধ্যে আনার চেষ্টা করেছেন বউরানী, অর্থাৎ তার যে স্ত্রী এবং ছোট বৌঠান, তাকে বারবার আহ্বান করেছেন। প্রত্যেকবারেই তিনি কিন্তু, যখন শুধু পরিবারের লোকজনকেই যে আহ্বান করেছে তা নয়, অচেনা বহু লোক, তার সঙ্গে সঙ্গে তার প্রিয় বন্ধুবান্ধব, তাদেরকেও তিনি কিন্তু প্ল্যান চেটে এনেছেন। যেমন আমরা দেখব যে সুকুমার রায়কে তিনি কিন্তু প্ল্যান চেটে আহ্বান করেছিলেন, কারণ সুকুমার রায়ের সঙ্গে আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। তার মৃত্যুর সময় তাকে মৃত্যু শয্যাতে গিয়ে পর্যন্ত রবীন্দ্রনাথকে গান শোনাতে হয়েছিল। তাই যখন তিনি প্ল্যান চেটে সুকুমার রায়কে আহ্বান করেন, সুকুমার রায় থেকে জানতে চান যে পৃথিবীর প্রতি তার কোনো আকাঙ্ক্ষা বা মোহ আছে কিনা, তখনও জানান যে সমানভাবে পৃথিবীর প্রতি তার মোহ আছে, তাই এই প্রসঙ্গ না উত্থাপন করাই ভালো। তবে কিন্তু তাকে একটা নির্দেশ দেয় সুকুমার রায়। কী নির্দেশ? যে সত্যজিৎ রায় 7 বছরের পরেই যেন তাকে শান্তিনিকেতনে ভর্তি করা হয়। বর্তমানে সেটা তখন বিশ্বভারতী, তাকে ভর্তি করা হয় এবং সেখানেই যেন সে পড়াশোনা করে। সত্যজিৎ রায়ের অনেক সে না হ্যাঁর মধ্য দিয়ে শেষ পর্যন্ত ওখানেই ভর্তি করা হয়েছিল পরবর্তীকালে। আরও যদি অচেনা গল্প আমরা পড়ি, তাহলে জানতে পারবো যে মৃণালিনী দেবীকে তিনি বারবার আহ্বান করতেন। মৃণালিনী দেবীকে জানতে চান, আচ্ছা তোমার বড় ছেলে রথীন্দ্রনাথ সম্পর্কে তোমার এখন টান আছে? সমানভাবে তিনি জানান, হ্যাঁ, ওকে আমার খুব ভালো লাগে, দেখতে ইচ্ছা করে। কিন্তু রথীন্দ্রনাথের বিয়ে যখন মানে মেয়ে দেখা হচ্ছিল, রবীন্দ্রনাথ প্রতিবারেই মেয়ে দেখার পরে 2-1টা যখন পছন্দ হতো, তখন কিন্তু প্ল্যানচেটের মধ্য থেকে মৃণালিনী দেবীকে কিন্তু সম্মতি জানানোর জন্য চাইতেন, অর্থাৎ জানতে চাইছেন যে তোমার মতামত আছে কি না। তাহলে রথীন্দ্রনাথের বিয়েতে সম্মতি আছে কি না জানতে চায়, কিন্তু অনেকবার দেখা যায় যে সে চুপচাপ থাকে। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পারতেন যে সম্মতি নেই, তাই শেষ পর্যন্ত অনেক দেখার পরেও কিন্তু তিনি বারে বারে কেটে দিতেন রথীন্দ্রনাথের মেয়ে দেখার ব্যাপারটা। অর্থাৎ তিনি জানতেন যে মৃণালিনী সন্তুষ্ট নয়, কিন্তু শেষ পর্যন্ত রথীন্দ্রনাথের যখন বিয়ে হয়, কিন্তু এই মৃণালিনীর থেকেই নাকি জানা যায় যে সম্মতি নিয়েই কিন্তু তিনি বিয়ে দিয়েছেন। তাহলে সেই রবীন্দ্রনাথের কথা আমরা করছি, যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের আপামর জনসাধারণের কাছে তিনি একটা সূক্ষ্ম অনুভূতি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। তার যে এই যে মহৎ চিন্তাভাবনা এবং সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন, তীক্ষ্ণ বুদ্ধি এবং সূক্ষ্ম অনুভূতি সম্পন্ন মানুষ, তাকেও কিন্তু ধরা দিয়েছিল এই প্রেতাত্মার বিষয়ে। কেন? তিনি যখন একাধিক মৃত্যুতে তিনি কিন্তু এতটাই একা হয়ে পড়েছিলেন, আপনজনকে হারানোর ব্যথা যন্ত্রণা তাকেও কিন্তু কম কুড়ে খায়নি। তখন বাধ্য হয়েই হয়তো তিনি আপনজনের সঙ্গে আরও একবার কথা বলার, এই যে কাকুতি মিনতি সাধারণ মানুষের মতো, সেটা হয়তো চেষ্টা করেছিলেন। আমরা এখানে রবীন্দ্রনাথকে কিন্তু মহান ব্যক্তি হিসাবে শুধু নয়, সাধারণ মানুষের মতো তার যে ভিতরের যে আকাঙ্ক্ষা, সেটাও আমরা খুঁজে পাই। প্রেতাত্মা চর্চায় রবীন্দ্রনাথ কিন্তু বেশি দিন স্থায়ী ছিলেন না। আমরা যদি ইতিহাস দেখি এবং রবীন্দ্রনাথের লেখা পড়ি, 1931 সালের পরে কিন্তু রবীন্দ্রনাথ প্রেত চর্চা প্রায় বন্ধ করে দিয়েছিলেন। কেন? কারণ হচ্ছে, যে বুলার কাছ থেকে তিনি প্রেত চর্চার প্রতি আগ্রহ তৈরি করেছিলেন, সেই বুলার কিন্তু মৃত্যু হয় 27 বছর বয়সে 1931 সালে। তারপরেই কিন্তু হয়তো কোনো অজানা কারণে তিনি কিন্তু প্রেত চর্চা বন্ধ করে দিয়েছিলেন এবং ঠিক এর 10 বছর পরে বিশ্বকবির মৃত্যু হয়। আপনারা বা ছাত্রছাত্রীদের কাছে আমার একান্ত অনুরোধ, এইভাবে আমার এই চ্যানেলটার সঙ্গে তোমরা যুক্ত থাকো। আমি কথা দিচ্ছি, এই রকম পর্বে পর্বে বহু জ্ঞানীগুণী, বহু বিখ্যাত মানুষের জীবনের অজানা তথ্য আমি নিয়ে আসব তোমাদের সামনে, যেটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে।